মুক্তিযুদ্ধ হয়ে গিয়েছে ৫৪ বছর আগে এবং সেই মুক্তিযুদ্ধে প্রকৃত নিহত শহীদদের সংখ্যা কত এ নিয়ে একটা বিতর্ক কিন্তু সবসময় ছিল। অনেকেই বলেন যে শেখ মুজিবুর রহমান ৩ লক্ষ বলতে গিয়ে ৩ মিলিয়ন বলে ফেলেছেন। ৩ মিলিয়ন আর কি ইংলিশে, বাংলায় হচ্ছে ৩০ লক্ষ। তো আসলে এটা হবে ৩ লক্ষ। আবার অনেকেই বলেন এর চেয়ে বেশি, অনেকে বলেন কম। গতকালকে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানিয়েছেন, সেখানে তিনি বলেছেন মাত্র ২০০০। তো ২০০০ বলার পরে প্রবল সমালোচনা শুরু হলো। অনেকেই তার মুন্ডুপাত করতে লাগলেন, বলে যে না এত কম না, আরো বেশি। তো আমারও মনে হয় আরো বেশি, কিন্তু দর্শক সত্যি কথা বলতে কি মানে আমি তর্ক করি না, বা ৩০ লাখ আমার কাছে অতিরঞ্জিত মনে হয়। একটা সহজ হিসাব দিই। মনে করেন যে আমি একটু ক্যালকুলেটর অন করি। মনে করেন যে মুক্তিযুদ্ধ হয়েছে ৯ মাস, ঠিক আছে? এই ৯ মাস কিন্তু মানে পুরো 100% চলে নাই। ৯ মাস থেমে থেমে চলছে। কিছুদিন মানে একটু পাকিস্তানি সেনাবাহিনী ডাউন ছিল, আপ ছিল, কিছুদিন আছে ডাউন ছিল, আপ ছিল, এরকম ছিল। তো তারপর ধরে নিলাম ৯ মাস। তো এই এই ৯ মাসের দিন কত? আমরা যদি ৯কে ৩০ দিয়া পূরণ করি, তাহলে ৯ মাসে ২৭০ দিন, 270, ২৭০। এখন যদি ৩০ লক্ষরে ২৭০ দিয়ে ভাগ করি, দাঁড়ান, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত, ৩০ লক্ষ, হ্যাঁ ৩০ লক্ষ ভাগ ২৭০, তাইলে প্রতিদিন ১১,১১১ মানুষ মারা গেছে প্রতিদিন। কিন্তু আপনাদের কাছে কি বিশ্বাস হয় যে প্রতিদিন ১১,১১১ মানুষ পাকিস্তানিরা মারবে? এনিওয়ে, তো এটা নিয়ে সবচেয়ে ভালো একটা ব্যাখ্যা দিয়েছেন ডেল এইচ খান। তিনি একজন সেনাবাহিনীর সাবেক অফিসার। আমি মনে করি যে তার এই বক্তব্যটা যদি আমরা পড়ি, তাহলে এই যে মানে এই মুক্তিযুদ্ধে শহীদ সংক্রান্ত যেই মানে এই বিতর্কটা হচ্ছে, এই বিতর্কটা আসলে অনেকাংশেই বন্ধ হয়ে যাবে। তিনি লিখেছেন যে ৩০ লক্ষ মানুষ মারা গিয়েছে মুক্তিযুদ্ধে, এই দাবি নিয়ে আমার একটি নির্মোহ সামরিক বিশ্লেষণ। তো অফিসিয়াল ক্যাম্পেইন ডেটসে ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর, মানে এই সময় মোতাবেক মুক্তিযুদ্ধ হয়েছে ২৬৫ দিনের। এর ভিতরে আর্মি, নেভি আর এয়ারফোর্স মিলে কলাপস শুরু হবার আগে টোটালি পাকিস্তানি রেগুলার ফোর্স ছিল ৯০,০০০, সাথে ২৫ থেকে ৩০,০০০ প্যারামিলিটারি আর অক্সিলারিজ মিলে সর্বমোট সংখ্যা ছিল পাকিস্তানি সেনাবাহিনীর ১,১৫,০০০ থেকে ২০,০০০। তো যেটা আমি বলেছিলাম আর কি, যে ৩০ লাখকে ২৬৫ দিয়ে ভাগ দিলে হয় ১১,৩২০, মানে প্রতিদিন প্রায় ১১,৩২১ জন করে মারা গিয়েছিল। সমস্যা হলো যে আমরা ধরেই নেই যে একটা যুদ্ধে যারা মারা যায় তারা সবাই হয়তো শত্রুর বুলেটের বা বোমার স্পিন্টারের আঘাতে মারা যান। ব্যাপারটা আসলে তেমন না। আমাদের মুক্তিযুদ্ধ চলাকালে আমরা মূলত ৩ ধরনের মৃত্যু পেয়েছি। ১, কম্বাটেন্ট বা সশস্ত্র মুক্তিযোদ্ধা মৃত্যু, যা কিল্ড ইন অ্যাকশন নামে পরিচিত। আর ২ হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে কোলাটেরাল সিভিলিয়ান মৃত্যু। এবং ৩ হচ্ছে ইন্দিরা রিফিউজি ক্যাম্পে আশ্রয় নেওয়া বাংলাদেশের মৃত্যু। তাহলে ১ নম্বর হচ্ছে যে মুক্তিযোদ্ধা যারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে, ফেস টু ফেস যুদ্ধে মারা গেছে, এই একটা। আর দ্বিতীয় হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে সিভিলিয়ানদের মৃত্যু, মানে সাধারণ নাগরিক, তাকে পাকিস্তানিরা গুলি করে মেরে ফেলাইছে। যেমন পাকিস্তানিরা কিন্তু হিন্দু দেখলে মেরে ফেলাইতো, আমাদের এলাকায় কিন্তু প্রচুর হিন্দুরে মারছে। আমাদের এক টিচার ছিল ধীরেন দেবনাথ, ওনার বাবারে পাকিস্তানিরা মারছে, তাও মারছে কি নিদারুন। তার বাবারে বলছে যে তোর কাছে তো ভালো ডাব আছে, ডাব পার, ডাব খামো। তো উনি ওই যে নারিকেল গাছে ব্যয় ওঠে না, অর্ধেকের বেশি উঠছে মতনই গুলি করছে মতো, উনি ধাপ পশ করে নিচে পড়ে গেছে। তো এগুলি হচ্ছে গিয়া সিভিলিয়ান মৃত্যু। আর তৃতীয় হচ্ছে ভারতে যে রিফিউজি ছিল না, ওই রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিছে, সেখানে বাংলাদেশের মৃত্যু। তো ওগুলো তো মৃত্যু, কারণ সে তো যুদ্ধের কারণে ভারতে গেছে, সেখানে মারা গেছে। তো যাই হোক, বাংলাদেশের টেরেইন আর ওয়েদারের কারণে পাকিস্তানি বাহিনী বাধ্য ছিল আরবানে স্ট্রং পয়েন্ট, রিভার ক্রসিং আর চেক পয়েন্টসে ডিপ্লয় করতে। মানে বাংলাদেশের যে ওয়েদার গুলো ছিল, এগুলোর কারণে আর কি
এই নদী পার হইতে বা বিভিন্ন জায়গায় এরা সমস্যায় পড়তো। এই জন্য সব জায়গায় কিন্তু পাকিস্তানি বাহিনী যেতেও পারতো না, কারণ তারা সাঁতার জানে না। কাজেই 30 লাখের মতো নিহত এবং প্রতিদিন 11,000-এর উপরে মানুষকে মারার জন্য এই ধরনের রেট, প্রতিদিন 11,000-এর উপরে মৃত্যু, এই রেট গেইন করতে হলে যে পরিমাণ এরিয়া ক্লিয়ার করা দরকার হতো তা জুন থেকে সেপ্টেম্বর, মানে এই শুকনা সিজনেও মিলিটারি লজিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হতো। আর বর্ষাকালের কথা তো বাদই দিলাম। ইনফ্যাক্ট পাকিস্তানের 3টা ডিভিশনের 2টাই ছিল অ্যাডহক। অ্যাডহক মানে তারা ফুল স্ট্রেংথ ডিভিশন ছিল না। সো পাকিস্তানি কমান্ডারদের খায়েশ থাকলেও প্রতিদিন 11,000 করে মারার মতো রিসোর্স অ্যারেঞ্জ করা পাকিস্তানের সাপ্লাই চেইন পারমিট করতেই পারতো না, এদের এত গুলি ছিল না। পাকিস্তানের অপারেশনাল অবজেক্টিভ ছিল মেজর টাউনস অফ লাইন অফ কমিউনিকেশন ধরে রাখা, কাউন্টার ইমার্জেন্সি অপারেশন পরিচালনা এবং চেক পয়েন্ট সিকিউর রাখা। কাজেই দিনে 11,000 করে বাঙালি মারার জন্য যে স্কেলে লার্জ স্কেল কন্টিনিউয়াস কিলিং ক্যাপাসিটি দরকার, সে উপযোগী কনস্ট্যান্ট অফেন্সিভ সার্চ অ্যান্ড ডিস্ট্রয় ডক্সিন বা ডিসপোজিশন পাকিস্তানি আর্মির ছিল না, বরং তারা ছিল থিন, ডিসপার্স আর ডিফেন্সিভ। দিনে 11,000 কিলিং রেট গেইন করতে হলে প্রত্যেক পাক সেনা প্রতি 10.6 দিনে একজন করে বাংলাদেশিকে মেরেছিল বলে মেনে নিতে হবে, যা যুদ্ধের অঙ্ক অনুযায়ী প্রায় অবিশ্বাস্য। কারণ 90,000 বা 1,25,000-এর একটি বাহিনীর সবাই কিন্তু গুলি নিয়ে থাকে না বা গুলি চালানোর মতো মানসিক ক্ষমতা সম্পন্ন না। এর ভিতরে আছে স্ট্যাটিক গার্ড ডিউটি, সবাই কিন্তু সৈন্য না, কিন্তু এগুলো স্ট্যাটিক গার্ড ডিউটি, অ্যাডমিন, লজিস্টিক, মেডিকেল, সিগন্যালস, হেডকোয়ার্টার স্টাফ, তারপরে বাবুর্চি, নাপিত, কত কিছু আছে। তারা কিন্তু এই কিলিং মিশনে যায় না। এদের বাদ দিলে মানে এই রকম ডেলি 11,000 করে মারা, এটা ওই হিটলারের গ্যাস চেম্বার ছাড়া মারা সম্ভব না, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তখনকার এক্সিস্টিং ক্যান্টনমেন্টস আর বড় শহরগুলোতেই কেন্দ্র করে পাক ফোর্স ডেপ্লয়েড ছিল, মানে বড় বড় শহরগুলোতে পাকিস্তানের ফোর্সরা ডেপ্লয়েড ছিল, তারা গ্রামগঞ্জে ছিল না। এখন গ্রামগঞ্জে যায় নাই, গেছে, তারা শহর এলাকা ক্যান্টনমেন্টে ছিল, তারা কান্ট্রি সাইডে মানে মানে দেশের সাইডে সাইডে আর কি, তারা রাত দিন অপারেশন চালাইতো না, বরঞ্চ রাজাকারদের কাছ থেকে তথ্য পেত যে কোন জায়গায় মুক্তিযোদ্ধারা আছে, তথ্য পেয়ে সেই তথ্যের ভিত্তিতে দিনের বেলা গিয়ে তারা অভিযান চালাইতো, অভিযান চালিয়ে যারা যারা পাইতো গুলি করে মেরে ফেলাইতো বা ধরে আনতো, এরকম করতো। তাই বাংলার গ্রামগুলোতে জিও ডিসপারশন বনাম কনসেন্ট্রেটেড গ্যারিসন কনসেপ্ট বিবেচনায় এই 30 লাখ মৃত্যুর ঘটনাটা একেবারে অবাস্তব এবং অলিক। এবং দিনে 11,000-এর উপর মানুষ খুন করতে হলে ধরে নেই পার ইফেক্টিভ কিলের জন্য 10টা করে বুলেট খরচা হবে, মানে একটা মানুষকে মারার জন্য। কারণ অনেক সময় আছে কি, একটা বুলেট মারলে তো মরে না, এটা বিভিন্ন অনেক বুলেট আছে এমন জায়গায় দিয়ে ঢোকে যে মৃত্যু হয় না, কাজেই অনেক বুলেট মিস হয়। কাজেই একটা কিলের জন্য 10টা বুলেট খরচ হবে। তাহলে 11,000 মানুষকে মারতে প্রতিদিন 1,13,000 বুলেটস লাগবে, এবং এটা একটা হিউজ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সমস্যা হয়ে দাঁড়ায়। অলরেডি ইন্ডিয়া বলছে যে পাকিস্তানি সৈন্যরা আমাদের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না, এই কারণে পাকিস্তানি সেনাবাহিনীর স্ট্রোকই ছিল না, মানে আসতো না পাকিস্তান থেকে তাদের যেই সাপ্লাই গুলা সেনাবাহিনীর জন্য, অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, এগুলো কিচ্ছু আসতো না ওই ইন্ডিয়া তাদের আকাশ বন্ধ করে দেওয়ার কারণে। তো তারা এত গুলি পাবে কই? ডেইলি 1,13,000-12,000 গুলি, এটি সম্ভব নাকি? তো যখন সাপ্লাই চেইন কমে গেল, তখন পাকিস্তানি সেনাবাহিনী মূলত কারফিউ, কর্ডন সার্চ, তারপরে তাদের কনভয় প্রোটেকশন, ওই যে যারা ওই যে যায় যে সামরিক গাড়ি সহ, ট্যাঙ্ক সহ, কনভয় প্রোটেকশন আর রোড ব্লক ক্লিয়ারেন্স মিশনের মতো লিমিটেড ডেইলি মিশনেই এরা বেশি ব্যস্ত ছিল। তাছাড়া মুক্তিযোদ্ধারা কিন্তু জানতো নিজের দেশের এলাকা, তারপরে সাধারণ জনগণ ছিল মুক্তিযোদ্ধাদের সমর্থনে।
তো এই অ্যাডভান্টেজটা মুক্তিযোদ্ধারা পেত। তো এজন্য মুক্তি বাহিনীর করা রেগুলার গেরিলা অ্যাম্বুশের কারণে পাক বাহিনী সবসময় ভয়ে ভয়ে থাকতো। তাই এসব করার পর ডেলি একটা করেও যদি রেড কন্ট্যাক্ট করে, তাহলে ওই 30 লাখের ক্লেম ধোপে টিকে না। ডিসেম্বরের শুরুতে ইন্ডিয়ান ফোর্স যখন সরাসরি যুদ্ধে নামলো, তখন 2-3 দিনের মধ্যেই পাকিস্তানের এয়ার এবং নেভি অপারেশন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল এবং 13 দিনের মাথায় যুদ্ধ শেষ হয়ে যায়। যাই হোক, 30 লাখের ক্লেম সাপোর্ট করার জন্য যতটি গণহত্যা আর গণকবরের অস্তিত্ব থাকা প্রয়োজন তা নেই বিধায় মিলিটারি অ্যানালিসিস মতে এই 30 লাখ সংখ্যাটা মোটেই সঠিক না, ভুল। তাহলে প্রশ্ন হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য যে বলেছেন 2000, এত কি কম? না দর্শক, এতও কম না। 2000 খুবই সামান্য, এটা এত কম হতে পারে না। তাহলে সঠিক সংখ্যা কত হতে পারে? মনে করেন যে যেসব মুক্তিযোদ্ধারা সরাসরি যুদ্ধ করছে পাকিস্তানি বাহিনীর সঙ্গে, মানে যুদ্ধক্ষেত্রে মারা গেছে, এগুলো 30,000, এর বেশি না, 30,000। আর পাকিস্তানিরা যেই সব সাধারণ নাগরিকদের গুলি করে মারছে, বিশেষ করে হিন্দুদেরকে বেশি মারছে, এগুলো হচ্ছে 3 থেকে 5 লাখ। আর ভারতে যে রিফিউজি হয়ে গেছিল, ভারতে উদ্বাস্তু হিসেবে গেছে না বাংলাদেশিরা, সেখানে রিফিউজি ক্যাম্পে ছিল, সেখানে মারা গেছে 5,62,915 জন। এত মারা গেছে, মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া দেয় নাই। তো এই সবশো হিসাব করলে মোট 6 থেকে 8 লাখ। এর বাইরেও পাকিস্তানি সেনা মারা গেছে 5,866 জন, আর ভারতীয় সেনা মারা গেছে 1,525 জন। সুতরাং সংখ্যা আসলে 30 লাখ হোক, 6 থেকে 8 লাখ হোক বা 3 লাখ হোক, সংখ্যা যাই হোক দর্শক, এটা তো সত্য যে 1971 সালে পাক বাহিনী এবং তার দোসররা যে বর্বরতা চালিয়েছে তা সারা বিশ্বকেই হতবাক করেছে। এবং প্রত্যেক নিহতের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রত্যেকটি শহীদ পরিবারকে অন্তরের অন্তরস্থল থেকে আমরা দোয়া করছি, তাই না? পাশাপাশি আমরা এই কামনা করছি যে এই মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে এই পলিটিক্স যাতে ভবিষ্যতে চিরতরে বন্ধ হয়। কারণ পৃথিবীর কোনো যুদ্ধেই প্রকৃত শহীদদের সংখ্যা থাকে না, এটা সম্ভব হয় না। হাসিনা জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে, সেখানে অনেক লাশগুলো কিন্তু এখনো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে রয়েছে, কেউ আসে না, দাবি করে না। তার মানে ওর কি মা নাই? আছে। বাপ নাই? আছে। কিন্তু তারা কোথায় আছে বা কি আছে, ছেলেদের খবরও রাখে না। ছেলে যে মারা গেছে কেউ জানে না, তখন অজ্ঞাতভাবে দাফন করে ফেলে। আর মুক্তিযুদ্ধ তো আরো বিশাল ব্যাপার ছিল। তো এরকম যুদ্ধক্ষেত্রে আসলে এইভাবে প্রকৃত মৃত্যুর ঘটনা লিপিবদ্ধ করা যায় না। বিশ্বযুদ্ধেও হয়নি, বা যত যুদ্ধ হয়েছে পর্যন্ত কোনো যুদ্ধে এরকম মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করা যায় না। তবে হ্যাঁ, এটা হতে পারে যে শেখ মুজিবুর রহমান 3 লাখ বলতে গিয়ে 30 লাখ বলে ফেলেছেন, বা 3 লক্ষ বলতে গিয়ে 3 মিলিয়ন বলে ফেলেছেন। বাট 30 লক্ষ লোক শহীদ হয়েছেন, এটা একদম পুরো অবাস্তব, এটা বিশ্বাসযোগ্য না। এবং পিনাকি ভট্টাচার্য বলেছেন 2000, এটাও বিশ্বাসযোগ্য না। সরাসরি যুদ্ধে নিহত, তারপরে সিভিলিয়ানের মৃত্যু, তারপরে ভারতীয় উদ্বাস্তু শিবিরে মৃত্যু, তারপরে পাকিস্তানি সৈন্যদের মৃত্যু, ভারতীয় সৈন্যদের মৃত্যু, সব মিলিয়ে 6 থেকে 8 লাখ। এর বেশি কোনো মতেই হবে না, এর বেশি মৃত্যু কোনো মতেই হবে না। ধন্যবাদ।